সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। রাজপথের দীর্ঘ আন্দোলনের পর সরকার গঠনের 5 মাস পার করেছে বিএনপি। নির্বাচনের পর জাতীয় সরকারে নিজেদের অংশগ্রহণ চেয়েছিলেন রাজপথের যুগপৎ আন্দোলনের শরিকরা। এবার সরকার গঠনের পর সেই শরিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন দলটির প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নাই। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় মতভেদ এবং মতৈক্য। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শহীদুল ইসলাম বাবুল, বিএনপি দলীয় সংসদ সদস্য, আব্দুল্লাহ আলমিন, এনসিপি সংসদ সদস্য, এবং আকবর হোসেন, সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত। আমি শহীদুল ইসলাম বাবুল আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি যেটা বললাম যে নির্বাচনের আগে কিন্তু একটা জাতীয় সরকারের প্রতিশ্রুতি দিয়েছিল আপনার দল। নির্বাচনের পরে অনেককেই দেখলাম যে আপনাদের শরিক যারা আপনাদের আন্দোলনে ছিল যুগপৎ, তাদের অনেকেই সরকারে রাখা হয়নি এবং সরকারের কোনো পদবিতেও তাদেরকে দেখা যায়নি। এ নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের চাপানো উত্তর ছিল যে তারা কি করবে। তো গতকাল একটা বৈঠক হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনাদের যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে নিয়ে, এবং তিনি বলেছেন যে আমাদের মধ্যে মত ভিন্নতা থাকতে পারে কিন্তু কোনো মতবিরোধ নেই এবং ফ্যাসিস্টের বিপক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ। তো এই যে জাতীয় সরকার গঠনের সব দলের যে অংশগ্রহণের একটা প্রতিশ্রুতি, সেটা কেন কি না, থ্যাংক ইউ আপনাকে, আমার দুই সহ-আলোচক সম্মানিত এবং আমার দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। আপনি যেটা বলেছেন এবং যে প্রেক্ষাপট, সেটা ছিল আওয়ামী বাস্তবতার প্রেক্ষাপট, আওয়ামী লীগের আমল। তখন আওয়ামী লীগও দৃশ্যপটে ছিল, আমাদের সাথে বিএনপি জামাত সহ একটা বৃহত্তর জোট ছিল। কিন্তু আওয়ামী লীগ যখন রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় হলো, তখন কিন্তু প্রেক্ষাপটটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, যেহেতু আমাদের মূল অংশীদার ছিলেন জামাতে, মানে আন্দোলনের জামাতে ইসলাম, তখন আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। আর জাতীয় সরকার মানে আওয়ামী বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব। সেই প্রেক্ষাপটে তো জামাত ইসলাম তো এখন বিরোধী দল, সঙ্গত কারণেই হতেই হয়। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এতে তো কোনো সিস্টেম নাই যে সবাই মিলে, তাহলে তো জামাত অনেকদিন আপনার সাথে আন্দোলনে ছিল না 18 সালের পর। না, অনেক সময় ছিল না, আবার অনেক সময় ছিল, এবং জামাত সবাইকে কেন্দ্র করে আমরা বলা হয়েছে। এবং সেই প্রেক্ষাপটে তো জোট থেকে মন্ত্রী নেওয়া হয়েছে, ছোট ছোট দল, কিন্তু অনেক দল, তাদের থেকেও সরকারের প্রতিনিধিত্ব আছে, নমিনেশন দেওয়া হয়েছিল, তারপরে সরকারের অংশও করা হয়েছে অনেককেই। হয়তো কেউ আছেন আরও করবার মতো, সেটাও হয়তো পার্টির চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী উনি বিবেচনা করবেন। না হলে ওনাদেরকে ডেকেছেন কেন? ওনাদের ডেকেছেন আলাপ করবার জন্য। কোথাও যদি কোনো গ্যাপ থাকে নিশ্চয়ই সেটা উনি পূরণ করবেন, কারণ এটা একটা অঙ্গীকার। আর জাতীয় সরকারের প্রেক্ষাপট তো ভিন্ন, সেই প্রেক্ষাপট না। তখন ওইভাবে বলা হয়েছিল যে আন্দোলনরত জোট সবাইকে নিয়ে আমরা, আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্র বিরোধী শক্তি, সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার করব। এবং সেইটাই একটা আছে, জোটের যে সরকার, সেই অংশটা আসে। তবে এর মধ্যে অনেকের অসন্তোষ আছে বা অভিমান আছে। আমি বিশ্বাস করি দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে সবাই আমরা আবার এক সময় এক জায়গায় এসে এক ছাতার নিচে থাকতে পারবো, দাঁড়াতে পারবো, সেই বাস্তবতা আছে। আমি একটু এনসিপির আব্দুল্লাহ আমিনের সঙ্গে কথা বলি। সেটা হচ্ছে, নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হলে ফের রাজপথে আন্দোলন হবে। আপনাদের এই যে বাস্তবায়ন হবে না, এই শঙ্কার কারণটা কি? আচ্ছা, আগেরটা থেকে শুরু করি। ওটা যদিও বিএনপির নিজের জোটের টপিক, কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে ওইখানে অংশগ্রহণ করেন নাই আসম আব্দুর রবের দল, জমিয়ত ইসলামও করেন নাই, আসম আব্দুর রবের দল করেন নাই। এবং তারা বলেছেন যে আসলে তারা ওই যেই পরিস্থিতিতে যুগপৎ আন্দোলন করেছেন তখন যেই মোটিভ দেখেছিলেন, ওই মোটিভটা এখন আর দেখতে পাচ্ছেন না। সেই সাথে আবার মান্না ভাই, মাহমুদুর রহমান মান্না ভাই, উনি ছিলেন মিটিংয়ে বের হয়ে উনি কিন্তু বলেছেন, কিন্তু সরকারকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী, বিশেষ করে হ্যাঁ প্রশংসা করেছেন যে ডেকেছেন, ওই টপিক। কিন্তু আপনি যেই আকাঙ্ক্ষার কথা বলেছেন, যে ওইখানে উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যেই ব্যাপারে আমরা একমত ছিলাম বা যেই ডেভেলপমেন্টগুলো আমাদের হয়েছিল, ওগুলোতে আমরা এখন ওই অতটুকু ইতিবাচক বিএনপিকে দেখতেছি না, এটাও কিন্তু উনি বলেছেন। তা আমার টপিক হচ্ছে ওইখানে, আপনি যেহেতু ওই টপিকে কোশ্চেন করেছেন, তো এই জায়গায় স্বাভাবিকভাবেই বিএনপি জোটের লোকজনই যখন এই কথা বলে, আর আমরা যখন দেখি যে এখন পর্যন্ত মানে অক্ষরে অক্ষরে জুলাই সনদ মুখস্থ আমরা শুনছি, রাহুল ভাইরা আমাদের অনেক দিন 31 দফার কথা বলছেন, কিন্তু 31 দফায় ওই যে প্রথমেই সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে, ওইটারে ওনারা এখন মানেন না। এরপরে যেখানে মানবাধিকার, এরপরে হচ্ছে হিউম্যান রাইটস, এরপরে হচ্ছে যে বিচার বিভাগ,
এরপরে হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন, অ্যান্টি করাপশন, এরপরে হচ্ছে আপনার জনপ্রতিনিধি ছাড়া অনির্বাচিত রাজনীতিবিদদের বসানো হবে না, এগুলো ইশতেহারেও ছিল, 31 দফায়ও ছিল, কিন্তু ওগুলোকে আমরা দেখছি যে ল্যাপস করে দেওয়া হয়েছে। এবং বিএনপি তখন বলছে আমরা বেটার আইন দিব। কেন বেটার আইন দেওয়া পর্যন্ত তো ওইটা থাকতে পারতো। একটা জিনিস আমার ডেভেলপমেন্ট হয়েছে, ওটা আমি পুরোপুরি ভাঙিয়ে ধরতে দরকার নেই। আপনি যদি বেটার আনেন ওকে ওয়েলকাম, কিন্তু এটার আগ পর্যন্ত আমার এটাও থাকবে না, এটা তো হইতে পারেন না। আপনি চা দিচ্ছেন, কফি দিবেন, এখন চাও নিয়ে যাবেন, বলবেন বেটার দিব না। এই পরিস্থিতি দেখার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে যেই ধরনের আকাঙ্ক্ষা ছিল ওইটা কিছুটা তো ব্যাহত হয়েছে। আবার আমরা পার্লামেন্টেও দেখেছি অনেক সময় বলা হয় যে আমরা নির্বাচনের স্বার্থে অমুক বলেছিলাম, তমুক বলেছিলাম, তখন তো মানুষ সেটা মনে করতে পারে যে আসলে সে প্রতারিত এবং বিএনপি ওয়ান কাইন্ড অফ রাজনৈতিক প্রতারণা করেছে কিনা সে সন্দেহান হইতে পারে। স্বাভাবিকভাবে যদি রাজনৈতিক প্রতারিত হয় জনগণ, তো রাস্তায় যারা নামা ছাড়া তো আর কোনো উপায় নেই। আকবর, এই বৈঠকের তাৎপর্য কি আপনার কাছে, কি মনে হয়? যে আচ্ছা, আপনি যেটা দিয়ে শুরু করলেন, আমার যতদূর মনে পড়ে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছিল, বিএনপি জাতীয় সরকার করবে ওই প্রতিশ্রুতি তারা দেয়নি। এটা গণ অভ্যুত্থানের আগের অবস্থা আর কি। কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময় ইলেকশন প্রসেসে যখন বাংলাদেশ ঢুকলো, এটা অবভিয়াস যে তখন জামায়াত ইসলাম এবং বিএনপি জোট আলাদাভাবে ইলেকশন করবে। এনসিপিকে নিয়ে একটু সংশয় ছিল যে এনসিপি কি বিএনপির দিকে যাবে, বিএনপি নেবে নাকি জামাতের দিকে যাবে। তো ওইটা ছিল একটা মানে অমীমাংসিত বিষয় আর কি। বাট বিএনপি জামায়াত আলাদাভাবে থাকবে, তাদের জোট, ওইটা মোটামুটি মীমাংসিত হয়ে গেছিল নির্বাচনের মোটামুটি 7-8 মাস আগে থেকে। এখন প্রধানমন্ত্রী গতকাল যাদের সঙ্গে বৈঠক করেছেন, এই দলগুলোর সঙ্গে তো তারা দীর্ঘদিন ধরে বিএনপির সেই শরিক দল ছিল আর কি। সেই শরিক দলের ভিতর থেকে বিএনপি অনেককে অ্যাকোমোডেট করেছে, অনেককে অ্যাকোমোডেট করতে পারে নাই। আমাদের এখানে তো যেটা হয় ইন পলিটিক্সে, আপনি জানেন যে সবাই আসলে সরকারের অংশীদার হতে চায়, সেটা পলিটিক্যাল অংশীদারিত্ব হোক কিংবা ধরেন যে কোনো সরকারি কাজে বা যে কোনো কিছুতে। মানে লোকে মনে করে যে যদি আমি সরকারের অংশীদার না হই, আই এম নট এনাফ পাওয়ারফুল, বাট আমি অনেক কিছু করতে পারবো না। এটার হয়তো যুক্তিও আছে, দ্যাট ইজ ট্রু, কারণ ক্ষমতা তো সরকারের হাতে। একজন পলিটিশিয়ান তো সবসময় চাইবেন যে ঠিক আছে, আমি যদি কোনোভাবে সরকারের অংশ হতে পারি, মানে আমার দল যদি ক্ষমতায় যায়, তাহলে পরে আমি হয়তো এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে পারবো। কারণ সে তো ক্ষমতারও যে সরকারের পার্ট না হয়ে সে অনেক কিছু বাস্তবায়ন সে করতে পারবে না, বা করতে পারলেও কম পারবে। তো সেই জন্য হয়তো তাদের একটা অ্যাম্বিশন থাকে, তারা সেটা চায়। বাট আমি মনে করি যে প্রধানমন্ত্রী যেটা করেছেন ইটস এ রাইট মুভ। উনি সবাইকে ডেকেছেন এবং ওনার ওই কথাটা আমাকে পছন্দ হয়েছে, যেটা আমি আসলে ইমিডিয়েটলি আফটার ইলেকশন, সেটা আমিও অনেক দিন ধরে মানে বিভিন্ন প্রোগ্রামে যেখানে যে আমি বলি যে হ্যাঁ, একটা মতানৈক্য থাকবে, কিন্তু সেটা যেন হিংসায় রূপান্তরিত না হয় বা বিভেদটা যেন এমন পর্যায়ে না যায়, সেটা একটা মানে পরস্পরের প্রতি একটা হিংসা তৈরি হয়, সেই হিংসা থেকে আবার একটা ভায়োলেন্স তৈরি হয়। ব্যাপারগুলোকে ওই পর্যন্ত যেতে দেওয়া ঠিক হবে না। আর পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো একটা অপোজিশন লাগবে, এবং আমরা চাই সবাই যে একটা ইফেক্টিভ অপোজিশন থাকুক, খুবই ভালো রোল তারা প্লে করুক, এবং একই সঙ্গে সরকারের ক্রিটিসিজমও লাগবে। মানে এই যে আমরা যে প্রোগ্রামগুলো করছি, মিডিয়া বলুন, পার্লামেন্টে বলুন, বা মিডিয়ার বাইরে বলুন, বিভিন্ন সভা সেমিনারে বলুন, সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য এই ক্রিটিসিজমটা দরকার। সুতরাং ওনাদের যারা শরিক দল, তারা যদি মনে করেন যে না, আমরা সরকারের অংশ হতে পারি নাই বলে আমাদের আর কিছু করার নাই, ব্যাপারটাকে ওভাবে দেখাও ঠিক হবে না। আপনাদেরও অনেক কিছু করার আছে, আপনারা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য রোল প্লে করতে পারেন, মানে সরকারের মানে এই শরিকের ভেতরে থেকেও। সুতরাং আমি এক্সপেক্ট করবো যে তারা হয়তো সেই রোলটা প্লে করবে। শহীদুল ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসি। আবার গুপ্ত প্রসঙ্গ চলে আসছে। গতকাল প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে জামাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে যারা গুপ্তর আন্দোলন ছিল না, মানে হঠাৎ করে আবার গুপ্ত প্রসঙ্গটা কেন উঠলো এবং কি প্রাসঙ্গিক এটা? আচ্ছা, গুপ্ত যে আসলো, আমি বলে আসলে এই আলোচনা না করতে চাই, আসলে তিক্ততার আলোচনায় চলে আসবে। গুপ্ত তো আসছে, কারণ যাদেরকে আমরা জুলাইয়ের আগে কোনোদিন চিনি নাই, নাম শুনে নেই, দেখি নেই, এখানে আলোচনা হয় নাই, তর্ক হয় নাই, ডিবেট হয় নাই, আমরা ফাইট করেছি, জুলাইয়ের পরে তারা দৃশ্যপটে এসে গেছে, অনেকেই আসছে না। এবং বলা হয়েছে যে তারা ছাত্রলীগের সাথে, আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল, মিলেমিশে থাইয়া ওইখানে নাকি বহুত কাজ করেছে, সরকারের বিরুদ্ধে কাজ করেছে, কি করেছে জানি না। এরপরে তারা একটা গণ অভ্যুত্থানের বিরাট অংশ হয়ে গেল, বা আমাদের বিরোধী দলের একটা বিরাট অংশ হয়ে গেল,
হয়ে গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আমরা দেখছি। এখন তো বলা হয় যে কি কোন দলের ভিতরে যে কোন দল আছে, এই পলিটিক্স বাংলাদেশে কখনো ছিল না আসলে। যে এক দলের ভিতরে এগুলা ধরেন ওই বিপ্লবী আন্দোলনে ওই সোভিয়েত ইউনিয়নে বা আপনার চেকোস্লোভাকিয়ায় বা আর্জেন্টিনা বা ওই বলিভিয়া এইসব জায়গায় আমরা শুনেছি, কিন্তু এই জায়গায় এই সময়ে এসে বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কখনো কখনো, কিন্তু এই বাস্তবতায় এসে এই প্রথম দেখলাম যে ভিন্ন দলের মধ্যে থেকে অন্য দলের মধ্যে অংশগ্রহণ করে পরবর্তীতে এরা আত্মপ্রকাশ করলো যে এরা শিবিরের লোক, এরা জামাতের লোক। এই বাস্তবতা, তো এইটা রাজনীতির মধ্যে অবিশ্বাস অনাস্থা তৈরি করবে। কে কোন জায়গায় কি অবস্থায় থাকবে না থাকবে, এটা অসুস্থ একটা বাস্তবতা তৈরি করবে। আপনার দলেও যে গুপ্ত নাই, এটাও আবার কতখানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ যা দেখছি যা শুনছি কে কোথায় কি আমি জানি না। আমি জানি না কে কাকে কোথায় প্রমোট করে রেখেছে। এটা আনইথিক্যাল, অনৈতিক রাজনীতি এবং রাজনৈতিক চরিত্রের জন্য, রাজনীতির স্বাস্থ্যের জন্য এটা খুব ক্ষতিকর। একটা অবিশ্বাস অনাস্থা তৈরি করে দেয়, সন্দেহ তৈরি করে দেয়। হ্যাঁ, যে কে গুপ্ত না, কে কোন অ্যাসাইনমেন্ট নিয়ে আসে, কে জামাতের লোক, কে শিবিরের লোক, কে বিএনপির লোক, এটা আন্তর্জাতিক এটা। এবং আমি মনে করি একটা পর্যায়ে এটা জামাত ইসলামের মধ্যেও সমস্যা তৈরি করবে, মারাত্মক সমস্যা তৈরি করবে তাদের দলীয় ঐক্য এবং সংহতির জন্য। সেটা ক্ষতিকারক হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এই চর্চা রাজনীতির মধ্যে এটা থাকা উচিত না। আলামিন, নির্বাচন কমিশন যে আওয়ামী লীগের বিষয়ে বলেছে, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাদের ঠেকানোর প্রস্তাব, তাদের কোনো ইচ্ছা নাই, যেহেতু স্থানীয় নির্বাচন সেখানে কোনো প্রতীকী হচ্ছে না। আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে, নির্বাচন কমিশন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে না। আপনাদের অবস্থান কি এ বিষয়ে? আমরা শুরু থেকে বলেছি যে স্থানীয় ইলেকশন অবশ্যই দলীয় মনোনয়ন হবে না। ওই জায়গা থেকে তো দলীয়ভাবে আওয়ামী লীগের যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে একটা লুপহোলস আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ ইস্যু আর অন্য দলের দলীয় প্রতীকের ইস্যু কিন্তু সেম না। এটা অবশ্যই বাবুল ভাই, আকবর ভাই হয়তো বা স্বীকার করবেন। এখানে আওয়ামী লীগের ইস্যু হচ্ছে আওয়ামী লীগের ম্যাক্সিমাম যারা ইলেকশন করতে চায় তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে অতীতের 16 বছরে। তো এইটারে আপনি কিভাবে ডিল করবেন? আপনি যদি মামলা না থাকে তার ইলেকশন করতে সমস্যা কোথায়? আচ্ছা, মামলা না থাকলে ইলেকশন করতে সমস্যা নাই, ওকে, আমি এগ্রি করি। কিন্তু যাদের মামলা আছে তাদের আপনি কি করবেন? তারা তো অবভিয়াসলি বাদ পড়ে যাবে। আচ্ছা, মামলা থাকলে বাদ পড়বে না। আইনগতভাবে সাজাপ্রাপ্ত হইলে তখন বাদ পড়ে, মামলা থাকলে কিন্তু বাদ পড়ে না। মামলা বাবুল ভাইয়ের ছিল, বাবুল ভাই ইলেকশন করছে, আমাদেরও ছিল, আমরা ইলেকশন করছি। তো সাজাপ্রাপ্ত হইলে বাদ। এখন ইন্টারেস্টিং হচ্ছে এই গণ অভ্যুত্থানের পরে তো এই সাজাগুলো হয় নাই। তো এখন আপনি কিভাবে, এখন যদি মনে করেন যে এই সুযোগটা নিয়ে, এই সাজা যে হয় নাই, এই সুযোগটা নিয়ে একজন বৈষম্য বিরোধী হত্যা মামলার জেনুইন আসামি ইলেকশনে অংশগ্রহণ করলেন এবং ইলেকশনে তিনি অরাজক পরিস্থিতি তৈরি করলেন, এটাতে আমরা কিভাবে ডিল করব? এই কোশ্চেনটা অবশ্যই ইসির ডিল করা উচিত। আমি বলবো না যে এই স্থানীয় সরকারের যেহেতু অফিসিয়ালি দল নাই, তাহলে তো এখানে দল হিসেবে কাউকে রিজেক্ট করার ইস্যু নেই। কিন্তু এই ইস্যুটা অবশ্যই ডিল করতে হবে যে এখানে তো জুলাই গণ অভ্যুত্থান একটা ইস্যু, বা গণ অভ্যুত্থান তো একটা ইস্যু, গণ অভ্যুত্থানে ক্রিমিনাল অফেন্স ঘটছে, এটাও একটা ইস্যু। এটা কিন্তু নর্মাল ক্রিমিনাল অফেন্সের মতো না যে সাজাপ্রাপ্ত হইলে আমি আকবরকে 2 বছর পরে 2 বছর আগে ইলেকশন করতে দিব না, বা 5 বছর আগে ইলেকশন করতে দিব না। এখানে তো এখনও সাজার ঘটনা ঘটেই নাই, পুরো ব্যাপারটা তো আনসেটেল। এখানে যদি মনে করেন যে আমি ওই সময় নৌকার চেয়ারম্যান ছিলাম, এখন আমার বৈষম্য বিরোধী হত্যা মামলায় ওপেন ফায়ার করছি, এরকম আছে কিন্তু। তো এখন আমি যদি, যেহেতু আওয়ামী লীগ নাই, দলীয় প্রতীকে ইলেকশন নাই, আমি আবার ইলেকশন করতে চাইলাম, মামলায় তো সাজা হয়নি, তো আমাকে কি দিবে কি দিবে না? এই যদি দেয়, তাইলে গণ অভ্যুত্থানের যারা পক্ষের বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, তাদের সাথে এই যদি ক্ল্যাশ হয়, এই ক্ল্যাশটা কি পলিটিক্যাল কারণে, ইলেকশনের কারণে, নাকি আরেকটা পলিটিক্যাল আনসেটেল কোশ্চেনের কারণে? খুবই স্বাভাবিক যে আপনি দেখতেছেন যে গণ অভ্যুত্থানে যার পার্টিসিপেশন ছিল হচ্ছে জনগণের বিরুদ্ধে, সে এখন ইলেকশনের মোড়কে আপনার সামনে আসতেছে, আপনি তারা কীভাবে প্রতিহত করবেন? এই কোশ্চেনটা অবশ্যই সলভ হইতে হবে। যদি সলভ না হয়, তাহলে ইলেকশনের মুখোশে দেখবেন আওয়ামী লীগ আমাদের সোসাইটিতে আবার রিহ্যাবিলিট হওয়ার চেষ্টা যদি সেটা না হয়, তাহলে আপনাদের ভূমিকা কি থাকবে? আমরা তো বলতেছি যে অবশ্যই এই কোশ্চেনটা সেটেল করতে হবে। এখন দলীয় ফরম্যাটে নাই দেখে আপনি বলতে পারেন অফিসিয়ালি নাই, কিন্তু এই মামলার বা আওয়ামী লীগ পরিচয়ে যারা ছিল, নৌকার প্রতীকে যারা ছিল, আওয়ামী লীগ পরিচয়ে যারা অতীতে নির্বাচিত হয়েছে, তাদের ব্যাপারে অবশ্যই মানে ডিরেকশন থাকতে হবে, এবং সেই ডিরেকশনটা হচ্ছে তাদেরকে অবশ্যই মানে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ইলেকশন পার্টিসিপেট করতে পারবে? অবশ্যই
নাইলে আপনি কেমনে এই কিন্তু সাজাটা আপনি দিতে সমস্যা হবে হচ্ছে না? যে তারা দল হিসেবে করছে না, তো পার্টিকুলার আমি কোনো কিন্তু এটা ব্যক্তি- ক্লিয়ার করেছি ভাই, যে একজন ব্যক্তি আপনি বলছেন ওকে, এটা তো নর্মাল সময়ের মতো ইস্যু না যে বাবুল ভাইয়ের নামে মামলা আছে, বাবুল ভাই ইলেকশন করলো, সাজাপ্রাপ্ত কনভিক্টেড, এখনো প্রমাণিত হয় নাই অপরাধী, ওকে। কিন্তু গণ অভ্যুত্থানের তো কোনো মামলাই আমরা সেটেল করতে পারি নাই, দুই একটা একদম হাই প্রোফাইল হাসিনার মামলা টাইপের, ইনুর মামলা টাইপের ইস্যু ছাড়া। লোকাল পর্যায়ে তো আমার লোকাল ইলেকশনের ওইখানে তো আমার এটা হয় নাই। তাহলে এখন এই কোশ্চেনটা আপনি কীভাবে, আপনি কি জনগণের মুখোমুখি যে ছিল তারা আবার জনগণের সামনে ইলেকশনের মোড়কে একটা মার্কা নিয়ে নামতে দিবেন, বা কিভাবে দিবেন? তখন যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, ওইটা আপনি কিভাবে ডিল করবেন? কারণ জনগণ তো তাকে প্রতিহত করতে চাইতে পারে। কিন্তু ইসি তো বলছে যে তারা করবে না, তাহলে আপনাদের ভূমিকা কি মানে হবে? কি করবে না, এসি এটা দিয়ে কোনো বার দিবে না এটা বলতেছে। হ্যাঁ। তা আমরা তো আমাদের ভূমিকা আমরা জানাচ্ছি যে অবশ্যই এই কোশ্চেনটা আমরা ইসিতেও মতামত জানিয়েছি, আমরা আরও জোরালোভাবে বলবো যে অবশ্যই এই কোশ্চেনটা সেটেল না করে ইলেকশন করতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হইতে পারে। কেমন? কারণ সরকারি দলের দায়িত্বশীল ব্যক্তিরাও কিন্তু বলতেছে যে স্থানীয় ইলেকশনে এটাই বড় ইস্যু হইতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ঝামেলা হইতে পারে। এটা তো অবশ্যই আপনার আমল নিতে হবে। একবার এই যে আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচন অযোগ্য ঘোষণা জামাতের প্রস্তাব ছিল আনুষ্ঠানিক, সেটা ইসি রিজেক্ট করছে এবং এনসিও বলছে যে এটা করলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরও ডেটেরিয়েট করবে। তো এইটা কিভাবে সম্ভব করা? দেখুন, এখানে আমার মতামতটা হচ্ছে এখানে জামায়াত বা এনসিপি কী প্রস্তাব করলো সেটা বিষয় না, এটাকে একটা ব্রডার কনটেক্সটে দেখতে হবে। আপনি গণ অভ্যুত্থানের সময় যারা মানুষকে হত্যা করেছে বা সেই আকাঙ্ক্ষার এগেইনস্টে প্রবলভাবে দাঁড়িয়েছে এবং সেটাকে যারা ভিলিফাই করার চেষ্টা করেছে, সেটা তো আসলে একটা ডেমোক্রেটিক প্রসেসকে বাধা দেওয়ার জন্যই তারা করেছে, তাই না? এবং এটা স্বৈরতন্ত্রকে, একটা ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখার জন্যই তারা সেটা করেছে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে একটা গণতান্ত্রিক সমাজ। আমরা 16-17 বছর কোনো নির্বাচন দেখিনি, তাহলে কারা সেটাকে আটকাতে চাইলো? এখন যেই লোকগুলোর হাতে রক্তের দাগ আছে, এখন ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন সে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি যদি তাদেরকে এখন বলেন যে না আমি ইলেকশন করতে দেব, তাহলে এইটা কি জিনিসটা ঠিক হবে? আপনি বাদ দেন জামায়াতের প্রস্তাব, এনসিপির প্রস্তাব বা সরকার কী ভাবছে। অ্যাজ এ সিটিজেন আমরা যারা মনে করি যে এই গণ অভ্যুত্থানটা এটা ডেমোক্রেটিক প্রসেসের অংশ ছিল, তাহলে আমরা জিনিসটাকে কীভাবে দিব? এখন সামাজিক অস্থিরতা কিভাবে তৈরি হবে? এখন এখন আওয়ামী লীগের সম্পর্কে দুটা ব্যাপার বলা হয়, কেউ বলে কি একটু রিফাইন্ড আওয়ামী লীগ, সফট আওয়ামী লীগ বা আসল আওয়ামী লীগ, নানা ধারণা সামনে আনা হচ্ছে। সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে যেই লোকটাকে আপনি ইলেকশনে পার্টিসিপেট করতে দিচ্ছেন, আপনি কি এই স্ক্রুটিনিটা করতে পারবেন যে সে এই জুলাই অভ্যুত্থানের সময় তার হাতে রক্তের দাগ ছিল না, বা সে হত্যাকাণ্ড উস্কানি দেয়নি, সরাসরি পার্টিসিপেট না করলেও সে হত্যাকাণ্ডে উস্কানি দেয়নি? আর আপনি বলছেন যে পার্টিসিপেট করলেন, তাহলে ধরুন কথার কথা খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বা যে কোনো একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সে যদি একটা অফিস হোল্ড করে, একটা পদে থাকে, সে কি ইলেকশন করতে পারবে কি পারবে না? যদি বার না থাকে সে তো ওই পদের থেকে ইলেকশন হ্যাঁ, করছে তাহলে আপনি না। আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করতে দিচ্ছেন না কেন? আমি তো মনে করি এটা যদি হওয়া উচিত যে একজন আওয়ামী লীগের অফিস হোল্ড করে, পদ হোল্ড করে, সে যদি আবার সাধারণ মানুষ সে যে নির্বাচন করতে চায়, তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগকে ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া উচিত ছিল। অসুবিধা কী ছিল? সে একই ব্যক্তির সংসদ নির্বাচন করতো, তাহলে তখন দিলেন না কেন? তাহলে এখন কেন বলছেন দিবেন? এটা দ্বিচারিতা না? তাহলে আপনাকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন প্রেক্ষাপটে এটা নিয়ে আলোচনা করছি। এটা তো কোনো সাধারণ রাজনৈতিক প্রেক্ষাপটে না। ব্যাপারটা তো বাংলাদেশে এমন হয়নি যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, তখন আওয়ামী লীগ মনে করেছিল যে না আসলে এত মানুষ আমার বিরুদ্ধে কথা বলছে, আমি ক্ষমতা ছেড়ে দিই। সেটা তো না। তারা শেষ দিন পর্যন্ত মানুষ হত্যাকাণ্ড করে ক্ষমতা টিকে থাকতে চেয়েছিল এবং দেশ একটা, দ্য কান্ট্রি ওয়াজ অন দ্য ভার্জ অফ সিভিল ওয়ার। দেশ তখন একটা মানে কি বলবো, গৃহযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছিল ব্যাপারটা, তাই না? আমরা যদি এখন ভুলে না যাই আর কি কথাগুলো, তাহলে এখন আপনি সেই কনটেক্সটটাকে উপেক্ষা করে আপনি যদি বলতে চান যে না এইটা হলে তো অসুবিধা নাই, নাহলে তাহলে আপনার সংসদ নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া উচিত ছিল। এটাই আমার মত। শহীদুল ইসলাম বাবুল, বিএনপির অবস্থান কি? আচ্ছা শোনেন, এখানে একটা জটিলতা তৈরি হয়ে গেছে, যে দাবি আসছে বা যে বাস্তবতা, আমার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন। এই কারণে ধরুন ইউনিয়ন কাউন্সিল ইলেকশনটা
টোটালি আসলে মানে লোকাল গভর্নমেন্টের শেষ স্তরের ইলেকশন। আমরা যুগ যুগ ধরে দেখছি, ছোটবেলা থেকে দেখছি যে এইখানে কোনো দল মত রাজনৈতিক দলের কোনো বাস্তবতা ছিল না, আসলে কখনোই ছিল না। একটা উৎসব হইতো ইলেকশনে, যে যার একবারিতে দুইজন ইলেকশন করছে, এই ঘটনাও আছে, আত্মীয় স্বজন। সেটা সেভাবেই আমরা দেখছি। বেসিক্যালি এরশাদের আমলে এসে যেটা দেখলাম যে নির্বাচন রিগিং, ইউনিয়ন কাউন্সিল একে বানানো একে খসানো একটা কলঙ্কিত বাস্তবতা হইল। এবং এই আমলে এসে ম্যাক্সিমাম অনেক জায়গাতেই এই চেয়ারম্যান দলীয় প্রভাব বিস্তার করে বানানো এবং আওয়ামী লীগ নমিনেশন দেওয়া শুরু করলো। এটা স্থানীয় পর্যায়ে ঘরে ঘরে বিভেদ বিভাজন, মানে দলের রাজনীতির বিষবাস পরিবারে ছড়াই দেয়। এটা খুবই কাম্য না এই নির্বাচনটা, এটা সরকার বদলের নির্বাচন না। কিন্তু ধরেন অনেক মানুষ আছে, কে কোন দল করে জানি না, কিন্তু তার ব্যক্তিগত ইমেজ যে ভালো মানুষ হিসেবে অনেকবার নির্বাচিত হয়। আচ্ছা, একটা কথা ধরেন, একজন মানুষ যারা এই চেয়ারম্যান ইলেকশন করে, প্র্যাকটিক্যাল অবস্থা কি? তারা সরকারের ছত্রছায়ার বাইরে যাইয়া বা এমপি মন্ত্রী সাহেবের বাইরে যায় নির্বাচন এলাকায়, তারা এলাকা সাস্টেইন করতে পারে না, চেয়ারম্যানই করতে পারে না। তো এখন যারা চেয়ারম্যানই করেছে, অনেক ভালো মানুষ আছে যারা পদ ধারণ করে না আওয়ামী লীগের, বা ওই আমলে তাকে কাজ করতে হয়েছে, এমপির সাথে কাজ করতে হয়েছে, মন্ত্রীর সাথে কাজ করতে হয়েছে, তাদেরকে আপনি কিভাবে ডিফাইন করবেন, আলাদা করবেন কিভাবে? এইটা একটা ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু। আর একটা ইস্যু হলো যে সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 5ই আগস্টের পরবর্তী 6 তারিখ একরকমের বাস্তবতা, তার 6 মাস পরে আর এক রকম বাস্তবতা। আপনি যেভাবেই বিচার করেন, 1 বছর পরে 1 বছর বাস্তবতা, তার 2 বছর পরে বাস্তবতাটা ভিন্ন। যারা আমি মনে করি মোটা দাগে, যারা অন্যায় অপরাধের সাথে মোটা দাগে জড়িত, তারা তো পলাতক আছে, সত্য কথা। এবং এটাও সত্য যে আওয়ামী লীগের অনেক লোকের ভোট আমি আমার এলাকায় পেয়েছি। এবং আমি দল যদি মনোনয়ন দেয়, আমার দলের মধ্যে 2জন 3জন করে ক্যান্ডিডেট, আমি একটা বিপদে পড়ে যাব, সত্যি কথা। আমি কাকে রাখবো কাকে ছাড়বো, এই বাস্তবতা কিন্তু আমার এলাকায় আছে। আমি কিন্তু চাই না, অনেস্টলি আমি চাই না যে এটা দলীয় মনোনয়নের ভিত্তিতে, সমর্থনের ভিত্তিতে নির্বাচনটা হোক। যে যার মতো জনপ্রিয়তা তিনি নির্বাচিত হয়ে যান। আপনি যাদেরকে দোষারোপ করবেন, আমি তাদেরকে পক্ষ নিব না। অবশ্যই আওয়ামী লীগের বহু চেয়ারম্যানের মধ্যে দুর্বৃত্ত আছে, অনেক আসামি যারা হয়েছে তাদেরটা আপনি অবশ্যই চিন্তা করতে পারেন। কিন্তু অ্যাজ এ হোল যদি আপনি ব্লেম করতে থাকেন চেয়ারম্যান, যারা আওয়ামী লীগের আমলে চেয়ারম্যানই করছে সব চেয়ারম্যানকে, এটা অন্যায় হবে এবং এটা এই প্র্যাকটিসটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। এটা হলো একটা ইস্যু। আচ্ছা, সরকারি কর্মচারীরা, তারা সরকারের আমলে আওয়ামী লীগ হাসিনার সাথে কাজ করে নাই, শুধু ডিসি টিএনও এরাই করেছে, ওসি টোটাল সরকারি কর্মকর্তারা কাজ করছে, তাদের সাথে আমরা এখন কাজ করছি না। সুতরাং এই বিষয়টা জটিলতা তৈরি হবে। অবশ্যই যদি কোনো বিশেষ ক্রাইটেরিয়া, যে আওয়ামী লীগের যারা পদধারী ছিল কি ছিল, বা আওয়ামী লীগের যারা হামলায় নেতৃত্ব দিয়েছে, কিন্তু এটা ডিফাইন করবেন, এটা একটা জটিল কেস, এটা একটা জটিলতা তৈরি হবে এবং টোটাল নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ তৈরি হবে স্থানীয় পর্যায়ে, আমি মনে করি এটা। আমার একটা প্রশ্ন বড় ভাই, যে সেটা হচ্ছে ধরুন মানে আওয়ামী লীগের কেউ যদি আওয়ামী লীগের মতাদর্শ ধারণ করতে পারে, এটা তার ব্যক্তিগত অভিমত, আপনি সেটা, কিন্তু ধরুন আপনি যদি তাকে অ্যালাউ করবে, ইসি তাকে অ্যালাউ করবে, সে যদি আওয়ামী লীগের অফিস হোল্ড করে, এটা কমিটিতে এখনো থেকে সে নির্বাচন করতে পারবে কিনা, প্রশ্নটা সেখানে। না না, সেটা বাস্তবতা, সেটা তো আছে। মানে সেটা তো নিষিদ্ধ, আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ। নিষিদ্ধ। তাহলে আপনি অফিস কিভাবে করে সে করে এখন? সে? হ্যাঁ, সেটা এইটা অফিস করাটাই তো নিষিদ্ধ। হ্যাঁ, তাইলে না, কিন্তু সে একটা কমিটিতে আছে, তাদের কমিটি তো ডিসলভ হয় নাই। কিন্তু এখন তো ওই বাস্তবতা নেই যে আমি আওয়ামী লীগের সেক্রেটারি, আমি ইলেকশন করব ওই পদ দিয়ে, এটা তো হয় কিন্তু না। এলাকাতে লোক জানে, কিন্তু এখানে কথা আছে, এলাকায় লোক জানে। আমি একটা লিগ্যাল কথা বলি, মনে না, আচ্ছা, আমি আলামিন, আমি আকবর সাহেবের সাথে একটু একটু তারপরে। আচ্ছা, আপনি যে বলছেন যে সেই লোকটা আওয়ামী লীগার, তা এতদিন এই সমাজে শান্তি থেকে বসবাস করতে পারে, যে এই সমাজে থাকতে পারে, যে এই সমাজের মানুষের সাথে মিশতে পারে, যে ভোট দিতে পারে, তো তাকে আপনি ভোটের সময় বলবেন যে না তুমি এখন ভোটে দাঁড়াইতে পারবে না, এটাও তো মানে না কি বাবু বলে, ভাই, প্রশ্ন- আমি আপনার সঙ্গে এগ্রিড। আপনি আপনার যে টোটাল যে বক্তব্যের যে স্পিরিট, সেটার সঙ্গে আমি একমত। Right. কিন্তু আমি যে প্রশ্নটা তোলার চেষ্টা করছি, ধরুন সে এখনো আওয়ামী লীগের কোনো পদধারী যদি না থাকে, সে যদি রিজাইন করে যে না ঠিক আছে আমি আর নাই, আমি ইন্ডিপেন্ডেন্টলি আমি ইলেকশন করতেছি, Right. তাই না? এটা হতে ব্যাপারটা- পারে, হ্যাঁ, এটা হতে পারে, এটা ব্যাপারটা ভালো যে- ভালো কথা বলছেন। হ্যাঁ, ব্যাপারটা সেটা ইসি সেটা করতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। আর এটা আমরা কেউই আমাদের কাম্য না যে আপনি এলাকার মধ্যে আওয়ামী লীগ যারা করেছে এরা কারা, এরা কিন্তু এই আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, আমাদের স্বজন না, চারপাশে বিভিন্ন লোকে তো এই সমাজের মানুষ, আমরা তো চিনি তাদেরকে, এরা তো আমাদের অপরিচিত কেউ না। প্রশ্ন হচ্ছে আপনি যদি এখন তাকে পদ হোল্ড করে ইলেকশন করার সুযোগ দেন, তখন তো ওই নৈতিকতার প্রশ্ন উঠবে, তাহলে আওয়ামী লীগ তো দল হিসেবে নিষিদ্ধ। তাহলে আপনি এই দলের এই লোক যদি জাতীয় সংসদ নির্বাচন করতে চাইতো যে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটই হব, তাহলে আপনি তো তাকে তখন অ্যালাউ করেন নাই। সো এই জন্য আমি বলছি যে ব্যাপারটা আসলে
বক্তব্য রিসপেক্ট, আমার ধারণা বাবুল ভাই যা বলছেন আর আমি না, আমরা যা তখনের একটা বাস্তবতা ছিল যে তখন প্রতীকে নির্বাচন হতো। আওয়ামী লীগের ইলেকশন করতে হলে প্রতীক নিয়ে করতে, না না, সে আওয়ামী লীগ প্রতীক তো ইলেকশন নেই। না, ধরুন আমরা তো জানি যে এলাকায় কে আওয়ামী লীগ করে, সে যদি বলতে যে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হব, ইন্ডিপেন্ডেন্ট হওয়াতে তো কোনো বাড়ি তো ছিল না। দেয় নাই তো, অনেক জায়গায় তো হতে পারে না, না। আমি যদি সে যদি আওয়ামী লীগ না মানে দলের পরিচয় না করতো, ব্যাপারটা একজন হচ্ছে independent- তাকে সে- সে হয়তো নিজের কারণে করেনি, প্রশ্নটা ওখানে যে সিকিউরিটির কারণে, কিন্তু প্রশ্নটা ওখানে যে আপনি অফিস হোল্ড করে ইলেকশন করতে পারবে কি পারবে না, আপনি কমিটিতে থেকে এখনো ইলেকশন করতে পারবেন কি পারবেন না। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, কিন্তু আওয়ামী লীগের এখনো তো সভানেত্রী শেখ হাসিনা, এখনো সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কোনো চেঞ্জ হয়েছে? এখনো যে জেলা কমিটি যেগুলো আছে, এই যে প্রতিনিয়ত তারা মিছিল করছে, আপনারা দেখছেন না, তাদের কিন্তু বলে কিন্তু যে মিছিলের মধ্যে আমাদের অমুক জেলার ভাই অমুকের নেতৃত্বে আমরা এই মিছিলটা করলাম, আছে তো কমিটিগুলো। আপনি হয়তো বলছেন নিষিদ্ধ, সরকারের খাতায় নিষিদ্ধ কিন্তু তারাও তো যেভাবে মিছিল মিটিং করছে ওটাও তো স্বীকৃত পদ্ধতি না। না, সেটি সেজন্যই বলছি। স্বীকৃত পদ্ধতি না, ওকে, এখন আপনি স্বীকৃতির রাস্তা করে দিবেন। যেমন আমি একটা উদাহরণ বলি, আমাদের এলাকায় একজন চেয়ারম্যান আছেন, মানে উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি মানে একদম গণবিরোধী অবস্থানের মানুষ, বৈষম্য বিরোধী হত্যা মামলার আসে। আপনি যেটা বলছেন না, উনি স্বতন্ত্র ইলেকশনে দাঁড়াইতে চেয়েছিলেন এবং ওই ইলেকশনের মনোকে এলাকায় ঢুকতে চেয়েছিলেন এবং জাতীয় ইলেকশনে উনি স্বতন্ত্র ইলেকশন করেছেন। এবং ইলেকশনের সময় যখন মানে বিএনপির লোকজনই, মানে ওই আসনের বিএনপির লোকজন বলছে না উনি তো ঢুকতে পারবে না, ওনারে তো প্রতিহত করতে হবে। ভাই বুঝতে পারছেন, বিএনপির লোকজন, এবং যখন বিএনপির লোকজন প্রতিহত করছে এবং প্রতিহতার পক্ষে কিন্তু তাহলে- আমি একটু শেষ করি, হ্যাঁ। ওই প্রতিহতার পক্ষে আমি, বিএনপির লোকজন প্রতিহত করছে কিন্তু আমি, কারণ এই লোকটা গণ অভ্যুত্থানের সরাসরি গণবিরোধী অবস্থান নিছে, তো ওইখানে তো আমরা ঐক্যমত আছি। তো উনি গণবিরোধী অবস্থান, এখন যখন বিএনপির লোকজন প্রতিহত করতে গেছে তখন পুলিশ গিয়ে বিএনপির লোকজনকে মারধর করছে যে একজন প্রার্থীর উপর তুমি প্রার্থীরে কেন তুমি আটকাইতেছো। কিন্তু এই লোক কি শুধু একজন প্রার্থী? নো, এই লোক তো একজন খুনি। কারণ এই কোশ্চেনটা তো আপনি সলভ না করে আসতে পারবেন না ভাই। তখন আপনি যেটা হবে, এটা ন্যাশনাল ইলেকশনে আপনি এটার সুযোগটা লিমিটেড করে দিয়েছেন দেখে কম, কিন্তু লোকাল ইলেকশনে তো অন্তত 6-7 হাজার মানুষ, তখন গ্রাম পর্যায়ে যেই ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে আপনি এটা ট্যাকেল দেওয়ার পরিস্থিতিতে আছেন কিনা, ইস্যুটা এইটা। এইটা এটা আমরা বলতে করতে চাইছি। গেলেও আবার ঠেকাইতে গেলেও বিশৃঙ্খলা হবে, হ্যাঁ। কারণ একজন আরেকজন প্রতিপক্ষ, তুই আওয়ামী লীগ ছিলি, No, no, no. তুই করতে পারবি না, এই বাস্তবতাও কিন্তু আসবে। ভাই ট্যাগিং মানে ফ্রেমিং সেই একটা জন্যে- জিনিস, হ্যাঁ। সেই জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা, আমরা তো যে ওইটাই বলছি। আকবর সাহেব, যে আকবর ভাই যেটা বললো, যে কেউ যদি, আচ্ছা একটা মানুষ এই সমাজে বাস করে, এই সমাজে বাজার করে, এই সমাজে নামাজ পড়ে, এই সমাজের মিটিংয়ে যায়, সব করতে পারে, ভোট দেয়, তো সেই লোক ভোটের সময় ভোট করতে পারবে না, এটাও তো কোনো গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। পলাতক যারা, আর ফার্স্ট অফ অল মার্কা, নৌকা, আপনি নৌকা মার্কা যদি না থাকে, আপনি যে ডিফাইন করবেন, এটি বিভেদ বিভাজন বাড়বে। আমার মত, উনি যেটা বলেছে যে আওয়ামী লীগের পদ যাদের আছে তারা পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতভাবে অন্যায় অপকর্মের জন্য যদি ক্ষমা চায়, আমার মতে স্থানীয় নির্বাচনে নির্দলীয় যেখানে যদি মামলা না নির্বাচন, থাকে। যদি মামলা না থাকে এবং সিরিয়াস ক্রিমিনাল Exactly. অফেন্স না থাকে, হ্যাঁ। অবশ্যই তাদের হ্যাঁ, সুযোগ দেওয়া ওটা উচিত। ওটা হতে পারে যে অবশ্যই আপনি- তাদের সুযোগ দেওয়া আপনি এটা বলতে পারেন যে তুমি এই জায়গায় এই ডিক্লারেশনটা দিতে হবে যে আমি আওয়ামী লীগের সাথে নাই, রাইট। এক্স্যাক্টলি। এই ডিক্লারেশনটা দিয়ে, কিন্তু পদ হোল্ড করে হ্যাঁ। এখন কাউকে আমি একটা বাড়িত সুযোগ করা। নিলাম যে এখানে ঢুকতে পদ লাগে না, এজন্য আমার পদ আছে, কিন্তু আমি যেহেতু পদ লাগে না এই জন্য আমি একটা নিষিদ্ধ দল সে একটা ডিক্লারেশন ফর্মে সাইন করে তাহলে সেটা করতে হবে, এটা সব আমরা সব এটাই দলের বলতেছি, জন্যই হলো আর কি। আমরা একটা প্রসেসের কথা বলতেছি, আমরা পুরো আর বিশৃঙ্খল গণহারে আপনি ডিফাইন করতে গেলে এটার নৈরাজ্য বাড়বে নির্বাচনে, না তা তো বটেই, সেটার সিরিয়াসলি বাড়বে। আকবর, সেটা হচ্ছে হেফাজতে ইসলামের আমিরের উদ্যোগে কমিশনাররা 7টি দলকে এক মঞ্চে আনার চেষ্টা করছে, 11 দলীয় জোট। মানে এই 11 দলের জোটে তারা ছিল। এই যে এক মঞ্চে কওমি ধারার 7টি দল এক হলে কি 11 দলের জোট কি ভাঙনের মুখে পড়বে কিনা, আপনার কি মনে হয়? এইটা এখন আসলে ওনারা কোন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করছেন সেটা বলা মুশকিল। আমার ধারণা এনসিপির এমপি উনিও বলতে পারবেন যে মানে এটার পলিটিক্যাল লজিকটা কোন জায়গায় আর কি। কারণ হেফাজতে ইসলাম তো সবসময় নিজেদেরকে দাবি করে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, তাহলে তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে তারা কেন যাবে? আমার কোয়েশ্চেনটা হচ্ছে সেখানে। হেফাজতে ইসলামের কিন্তু ডিক্লেয়ার্ড পলিসি হচ্ছে আমরা রাজনীতি করি না, আমরা পলিটিক্যাল পার্টি না, আমরা যেটা করি তাদের ভাষায় তারা যদি মনে করে যে সেখানে কোট আনকোট ইসলাম আক্রান্ত বা ইসলামের কোনো কিছু হচ্ছে না, তখন তারা তাদের ভয়েসটা রেইজ করে। তো সেইখানে হেফাজতে ইসলাম যদি কারোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যেতে চায় বা আনুষ্ঠানিকভাবে না গেলেও মৌনভাবে বা পেছন দিক থেকে সমর্থন দিতে চায়, এটা মনে হয় হেফাজতে ইসলামের জন্য নৈতিক হবে না। বরং তাদের যে অবস্থান আছে তারা সেটাতে থাকুক। হেফাজতে ইসলামের
যারা কমিটিতে আছেন বা সংগঠনের সঙ্গে আছেন, এই গণ অভ্যুত্থানে তাদের অত্যন্ত মানে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ব্যাপক ভূমিকা ছিল। এবং শুধু এখন না, এবং বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলোর পাশাপাশি, ধরেন বিএনপি, জামায়াতে ইসলামের পাশাপাশি কোনো সংগঠন হিসাবে যারা অনেক বেশি পারসিকিউটেড হয়েছিল আওয়ামী লীগের সময়, হেফাজতে ইসলাম তার মধ্যে অন্যতম, বলতে পারেন সামনের কাতারে। সুতরাং তারপরে আমি এক্সপেক্ট করব যে হেফাজতে ইসলাম যেহেতু তাদের একটা নিরপেক্ষ অবস্থান তারা বজায় রাখার কথা অতীতেও বলেছেন, তারা সেটাকে বজায় রাখুক, এটাই হবে তাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। শহীদ ইসলাম বাবুল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মুজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া আছে। অন্যদিকে তার বিচার সেনা আইনে কোর্ট মার্শালের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে তার বিচারটা আসলে কোন পথে যাচ্ছে? সেনা আইনে যাচ্ছে নাকি অপরাধ ট্রাইব্যুনাল? এটা আমার মনে হয় আইন বিশেষজ্ঞ যারা ওনারা ভালো বলতে পারবেন এইটা কি রুল আছে বা সেনা আইনের কি রুল আছে, যে রিটায়ারমেন্টের পরে ওই সময়কার সংগঠিত অপরাধ। আমি যতটুকু শুনেছি যে তার বিচারটা সেনা আইনেই হওয়ার কথা বা হবে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন। হ্যাঁ, সেনা আইনেই হওয়া উচিত। তবে এটা একটা রহস্যজনক ব্যাপার যে মানুষটা কিভাবে এইভাবে লুকিয়ে থাকলো, এইভাবে, এটা খুবই, বা এর পিছনে কি নিশ্চয়ই তদন্ত হচ্ছে। তার সঙ্গে বলা হচ্ছে যে উনি রক্ষী বাহিনীর সদস্য ছিলেন এবং এখন যে মাসুদউদ্দিন চৌধুরী তার সাথে একটা নিবিড় কানেকশন ছিল, অনেকবার কথোপকথন হয়েছে, সেগুলা গোয়েন্দা সংস্থা বা তদন্তকারী সংস্থা সেগুলা দেখছে যে এর সাথে আর পিছনে কি আছে, কারা আছে, বা এর কি মোটিভটা কি ছিল তাদের, বা কি করছিল, সর্বশেষ অবস্থান কি, টোটাল বিষয়টা আমরা আশা করি বেরিয়ে আসবে। কিন্তু একটা তদন্ত কমিশন হওয়া উচিত কিনা যে এর পেছনে নেপথ্যে কুশীলব কারা ছিল এই জিয়াউর রহমানের হত্যার পেছনে, মানে এইটা নিয়ে একটা কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া। তদন্ত চলছে, যদি বিষয়টা মানে শেকড় বাকড় দীর্ঘ হয়ে যায় বা এর সাথে সম্পৃক্ততা, নিশ্চয়ই সরকার তখন চিন্তা করবে যে এটা একটা আলাদা তদন্ত কমিশন তৈরি করা যায় কিনা, চিন্তা আছে বিষয়টা। আচ্ছা, একটু অপ্রীতিকর একটা প্রশ্ন করি আপনাকে আলামিন, সেটা হচ্ছে যে আমরা আজকে একটা বিষয় খুব করতে হবে অপ্রীতিকর, টক অফ দ্য সিটিতে পরিণত হয়েছে এবং জামাত অবশেষে বলছে যে বিষয়টা তারা তদন্ত করবে। আমি বলছিলাম গাজী নজরুল ইসলামের যে বিষয়টা ভাইরাল হয়েছে, জামাত ইসলামী সবসময় ইসলাম নিয়ে রাজনীতি করে, আপনাদের মানে কি বলবো সাথী দল, সেই দলের একজন বয়স্ক এমপি যিনি মুক্তিযোদ্ধাও ছিলেন বলে আমাদের স্পিকার স্বীকৃতি দিয়েছেন। তো এরকম একটা ঘটনা, এটা মানে একজন এমপির তো নীতি নৈতিকতার বিষয় থাকে, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো একদম মানে পার্সোনাল লাইফের ব্যাপার এবং আইনি ব্যাপার। কথা বলাটাও অনেক, একজন জনপ্রতিনিধির অনেক, কোনো হ্যাঁ স্ক্যান্ডাল আমি বলি পার্সোনাল কথা, থাকে না। হ্যাঁ কথা বলাটাও অনেক বিব্রতকর। রাজনৈতিক সঙ্গী বলছেন নির্বাচনী জোট, এখন নির্বাচনী জোট, নির্বাচনী জোট কিন্তু এখনো কিন্তু আপনারা একসাথেই আছেন, তার জোট কিন্তু ভাঙেনি। অপকর্মের, কেউ যদি অপকর্ম করে তার দায়িত্ব তার ব্যক্তিগত, বা দল হিসেবে জামাত কি ডিসিশন নেবে এটা জামাত হয়তো বা ভালো বলতে পারবে। এখানে মূলত যেটা মনে হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে পুরো ঘটনাটা একটু ধোঁয়াশাপূর্ণ, এই সেন্সে যে ওনারা এখনো মানে যেই ব্যাখ্যাগুলো আসছে এই ব্যাখ্যাগুলো মানুষ এখনো সন্তুষ্ট হইতে পারে এইরকম না। একজন জনপ্রতিনিধির কাছে জনগণ আরও একটু স্বচ্ছতা আশা করি এবং আরও একটু পজিটিভ আচরণ আশা করে। তো ওই জায়গা থেকে হয়তো বা উনি সিনিয়র সিটিজেন, একজন বীর মুক্তিযোদ্ধা, এই ব্যাপারগুলো মাথায় রেখেই আমরা বলতেছি যে এইটা আমাদের জন্য খুব বিব্রতকর। তো এই জেনারেশন আসলে এই ধরনের দেখতে চায় না স্পষ্ট। হ্যাঁ, আপনি যদি মানে লিগালি বাংলাদেশের আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করেন তাহলে আপনি স্পষ্ট বলেন যে আমি ভাই দ্বিতীয় বিয়ে করছি, আপনি দরকার হলে একটা গরু জবাই দিয়ে খাওয়ান মানুষকে। ওইটা তখন জনগণ বিচার করবে যে না উনি দ্বিতীয় বিয়ে করতে পারে কি, এটা আপনি পাবলিক ফিগার বলছেন হবে। কিন্তু এখানে ডাক ডাক গুড় করলে যেটা হয়, ট্রাস্ট ইস্যু তৈরি হয় এবং গুজবের ডালপালা ছড়ায় এবং ওইটা বুমেরাং হয়। ওইটাই হয়েছে ওনার ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে তো অবশ্যই তার দায় আছে, যেহেতু উনি বলছেন যে ঘটনায় উনি বিয়ে করছেন, কিন্তু উনি যে তার জন্য যে সুপারিশটা করেছেন সেই সুপারিশটা একটা ঘটনায় আটকে যাওয়ার পরে যদি আমি স্বীকার করি তাহলে অবশ্যই আমার বিরোধীরা এটা নিয়ে কথা বলার সুযোগ পাবে, এবং এই সুযোগটা আমি দিলাম। এবং মেয়েটা কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক আপনি না, যেটা বলছেন প্রাপ্তবয়স্ক না কিনা এটা আমি এখনো শিওর না, এটা কি মানে এটা আমি শিওর না প্রাপ্তবয়স্ক না কিনা, কিন্তু যেটা বলেছেন যে চাকরির ইস্যু, এই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এইটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা এটা আমাদের বিবেচনা করার জায়গা আছে। যে আমি চাকরির সুপারিশ করতেছি অ্যাট দ্য সেম টাইম আমার ওয়াইফ মানে বিয়েও করতেছি, এবং যে বিয়েটা নর্মালি মানে
এইজের ইস্যু বা সোশ্যাল ইস্যুতে নর্মাল হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারতেছেন না, তার মানে এখানে কোনো তো অবশ্যই কিছু ঘটনা থাকতে পারে। কিন্তু পার্সোনাল ইস্যু এটা আমার জন্য বলা বিব্রতকর, আমার মনে হয় বাবুল ভাইও বিব্রত বোধই করবেন। তা আমরা এই ধরনের বিব্রতকর ইস্যু দেখতে চাই না। জনগণ চায় জনগণের জনপ্রতিনিধিরা স্বচ্ছ থাকুক এবং তাদের লাইফটা ফেয়ার হোক, এটা জনগণ চায়। একবার এই জিয়াউর রহমানের যে খুনি যেটা মুজাফফর যে ধরা পড়লো, তার বিষয়ে মানে বহুদিন পরে একজন খুনি ধরা পড়লো এবং বিএনপি কিন্তু এটা নিয়ে কখনোই উচ্চবাচ্য করেনি। মানে জিয়াউর রহমানের খুনি হত্যার বিচার নিয়ে বিএনপি কখনোই সরব ছিল না, কিন্তু হঠাৎ করে বিষয়টা বিএনপি সিরিয়াস হলো, পেছনের কারণটা কি? দেখুন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে দুটো তদন্ত হয়েছিল। একটা হচ্ছে একটা কমিশন বিচার বিভাগীয়, আর একটা হচ্ছে সামরিক আদালতে যেটা আর কি। তো বিচার বিভাগীয় যেটা হয়েছিল এটা কিন্তু কখনোই আর আলোর মুখ দেখে নাই। আর ওই যে যেটা আপনি বলছেন সামরিক আদালত, ওইটা কিন্তু মিউটিনির বিচার হয়েছিল, ওটা খুনের বিচার হয়। এখন আমি আসি যে পরবর্তী যে এই লোক ৪৫ বছর ধরে পলাতক, বা উনি তো দীর্ঘ সময় বাংলাদেশেও ছিলেন যেটা মনে হচ্ছে। আমি এটাতে খুবই অবাক হয়েছি যে কিভাবে ছিলেন। এখন আসি পরবর্তী প্রশ্নে। দেখুন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডটা আমার কাছে যেটা মনে হয়, আমি হিস্ট্রিটা একটু পড়ে বা একটু অ্যানালাইজ করে, যে এটাতে শুধুই মনে হলো ৩ জন আর্মি অফিসার গিয়ে আজকে প্রেসিডেন্টকে মেরে ফেলবো, ব্যাপারটা এরকম ছিল না। মানে এটাকে এরকম মনে করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না, আমার সঙ্গে হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। কারণ আপনি যদি দেখবেন, আমরা যদি হিস্ট্রির দিকে দেখি, যে জিয়াউর রহমানের একটা আশঙ্কা ছিল যে উনি অ্যাসাসিনেটেড হতে পারেন। এই আশঙ্কাটা কিন্তু ওনার মনের মধ্যে ছিল, এবং কোনো একটা ইন্টারন্যাশনাল ফোর্স বা প্রতিবেশী কোনো শক্তি তাকে এটা করতে পারে। এটা মওদুদ আহমদ তার বইতে উনি লিখে গেছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন দলিল অবমুক্ত করে বিভিন্ন সময়ে, সেগুলোতে প্রেসিডেন্ট জিয়া তৎকালীন অনেকের সঙ্গেই এই তার আশঙ্কাটার কথা প্রকাশ করেছিলেন। এবং উনি আধিপত্যবাদ বিরোধী ওনার যে অবস্থান ছিল, এবং যে কোনো সময় বাংলাদেশ আক্রান্ত হতে পারে, এগুলো কিন্তু তিনি প্রকাশ করেছিলেন বিভিন্ন সময়ে। সুতরাং আপনি যদি পরবর্তীতে এসে দেখেন ওনার এই হত্যাকাণ্ডটার সঙ্গে, এই হত্যাকাণ্ডে যে ব্যক্তি মেরেছে বা যে জড়িত আছে সে কিসের? সে রক্ষী বাহিনীতে ছিল। তার সঙ্গে মাসুদউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ যোগাযোগ। মাসুদউদ্দিন চৌধুরী কিসে? সেও রক্ষী বাহিনীতে ছিল। এই মাসুদউদ্দিন চৌধুরী কে? এরা 111-এর প্রবক্তা। এই 111 কেন হয়েছিল? জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য। এখন আপনি যদি সবগুলো, এবং সেই 111-এর পরবর্তীতে যে সরকার এসেছিল তারা কে? তারা হচ্ছে গাইডেড বাই সামওয়ান এলস। তাহলে আপনি যদি এখন এই ডটসগুলোকে কানেক্ট করেন, তাহলে আমার ধারণা যে এখানে ভিন্ন কোনো কিছুর ইঙ্গিত মিললেও মিলতে পারে। আমি জানি না, যেহেতু তদন্ত আমি করে নেই, আমি জাস্ট হিস্ট্রিক্যাল অ্যানালিসিস। কিন্তু এই জন্য একটা তদন্ত কমিশন হওয়া দরকার কিনা পেছনে? আমি মনে করি হওয়া উচিত। আমি মনে করি হওয়া উচিত, কারণ হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন হিস্ট্রিক্যাল এই যে এভিডেন্সগুলোতে যা পাই, যে হ্যাঁ, জেনারেল মঞ্জুরের সাথে প্রেসিডেন্টের একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং প্রেসিডেন্ট তখন চট্টগ্রাম গিয়েছিলেন যে চট্টগ্রাম বিএনপির যে কোন্দল সেটা নিরসনের বৈঠক করবেন। এটা দৃশ্যমান, হ্যাঁ, একটা ওইটা ছিল। কিন্তু বিহাইন্ড দ্য সিন কি আছে নোবডি নোস। হ্যাঁ, কিন্তু অনেকে এটা বলেন যে জেনারেল মঞ্জুরের সঙ্গে ওনার কিছুটা দূরত্ব তৈরি হলো, ওনার মঞ্জুর এবং জেনারেল জিয়ার মধ্যে কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ হিংসা ছিল না, যে একেবারে তাকে মেরে ফেলতে হবে, ব্যাপারটা এরকম ছিল না। ওই যে ওসি কুদ্দুস বলে একজন ভদ্রলোক, যিনি তখন রাঙ্গুনিয়া থানার ওসি ছিলেন সম্ভবত, উনি তখন পোস্টমর্টম করেছিলেন। হ্যাঁ, তো এই ভদ্রলোককে জেনারেল এরশাদ কেন মিলিয়নিয়ার বানিয়েছিলেন বলুন তো? যিনি পরবর্তীতে বিজিএম এর সভাপতি, বাংলাদেশের প্রথম গার্মেন্ট ব্যবসায়ী ওয়ান অফ দা। হ্যাঁ, এরশাদ সাহেব তো তাকে মিলিয়নিয়ার। তো এই এরশাদ সাহেব কে? এবং যখন এরশাদ সাহেব তো বেনিফিশিয়ারি, যখন জিয়া রহমান হত্যাকাণ্ড হলো, তখন আর্মি চিফ কে? জেনারেল এরশাদ। তো এরশাদের পরবর্তীতে যে পলিটিক্যাল পার্টি করেছিল, সেই পলিটিক্যাল পার্টি ওনার ভাই যে লিড করে, উনি 24-এর ইলেকশনের আগে এসে বলেছিলেন না একটা দেশ থেকে এসে, যে ওনাদের অনুমতি ছাড়া কিছু বলাটা আমার ঠিক হবে না। তাহলে এরা কারা? আপনি যদি এই ডটসগুলোকে কানেক্ট করেন, দেন ইউ গেট দ্য আনসার। এবং আমি মনে করি যে বাংলাদেশের একজন প্রেসিডেন্টকে এভাবে মেরে ফেললো, এবং সেটা কেন মারলো, এটার কোনো পলিটিক্যাল ছক আছে কিনা, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। এবং বিএনপি যেহেতু ক্ষমতায়, এবং আমি মনে করি বিএনপির এখন এই বিষয়টাকে টেক আপ করা উচিত। শহীদুল ইসলাম বাবুল, আপনাদের সরকার 5 মাস শেষ করলো, এবং 5 মাসের পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা একটা ব্রিফিং করে অনেক কিছুই সফলতার কথা বললেন,
কিন্তু অনেকে মনে করে যে আপনার সরকার অনেক ভালো কাজ করেছে, কিন্তু মিডিল ক্লাস কানেক্ট করার মতো অনেক কর্মসূচি এখনও মানে গ্রহণ করেনি, এবং এখনও মিডিল ক্লাস ঠিক ওইভাবে সরকারের প্রতি খুব যে সন্তুষ্ট তাও বলা যাবে না। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। ওই রবীন্দ্রনাথের কথা, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলেই। তো আছে, তো ভালো মন্দ তো আছেই, একটা সরকারের ব্যত্যয় থাকবে। তবে এটা আমরা বলতে পারি যে সরকার গণবিরোধী কোনো ভূমিকা এখন পর্যন্ত বলতে পারবেন না। এই যে একটা বাজেট হয়েছে, আপনি চিন্তা করে দেখেন, একেবারে প্রান্তিক যে মানুষটা, সেই মানুষটা, যেমন আমি বাজেট বক্তৃতায় বলেছিলাম, বিএনপি নেচারি এই সাইফুর রহমানকে একবার মানে পাকিস্তান থেকে ফেরত আসবার সময় বেনজির ভুট্টো বললেন যে আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনার দেশের অর্থনীতির চেহারা বদলে যায় এই জাদুর কাঠিটাকে যদি আমাদেরকে দিয়ে যেতেন। এবং সাইফুর রহমানকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি বাজেট কি চিন্তা করে করেন। উনি বলেছেন যে একেবারে তৃণমূলের প্রান্তিকের যে মানুষটা, সেই মানুষটার কথা আমার মাথায় থাকে। তো এটা একটা দিক। ধরেন একটা সরকার মানে কখন মনে করবেন যে তার ইন্টেনশনটা গণমানুষ বা প্রান্তিক মানুষ বা মানুষকে ছয় বা তাদেরকে নিয়ে চিন্তা থাকে, যখন এই জনবান্ধব কর্মসূচিগুলা এইখানে থাকে। একটা সরকার ধরেন মাথায় থাকে যুদ্ধ করব, দেশ জয় করব, বা আভ্যন্তরীণ গোলযোগ মিটা করব, এই মানে বন্দুক কিনবো, কামান কিনবো, মারণাস্ত্র কিনবো, সাউন্ড গ্রেনেড কিনবো, এই যে এখানে বরাদ্দ বাড়াইতে হবে, টাকা লাগবে, এটা হলো এক ধরনের ইন্টেনশন। দেখেন এডুকেশনের সবচেয়ে বেশি বাজেট, আপনি দুনিয়া অ্যানালাইসিস করে দেখেন, যেই জাতি ভালো করেছে, কল্যাণ রাষ্ট্র হয়েছে, উন্নতি করেছে, তারা জ্ঞান বিজ্ঞান শিক্ষায় তাদের বরাদ্দ সবসময় বেশি ছিল। সবসময় এই যে ইরান যে এইভাবে প্রোটেক্ট করতে পারতেছে, তার সায়েন্টিস্ট মানে মানে বিজ্ঞানী, মহিলা বিজ্ঞানী, নারী বিজ্ঞানী কত পার্সেন্ট আপনি মানে হিসাব করে দেখবেন, কি অসাধারণ তাদের এই এডুকেশন সিস্টেম। এবং এটা না শুধু, এই অনেক কাল থেকে আপনার হালাকু খান বাগদাদ আক্রমণ করছে, প্রথম বাগদাদের লাইব্রেরি জ্বালাই দিছে, এবং এক সপ্তাহে কয়েক হাজার শিক্ষক, কবি, বুদ্ধিজীবী হত্যা করছে। কি কারণ? এই একই কারণ। মুসলমানরা একসময় জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে। ধরেন আল আজহার ইউনিভার্সিটি 900 শতকের, ক্যামব্রিজ, অক্সফোর্ড তারও পরে 1000-1100, তাই না? তো একসময় সিরিয়া, কায়রো, দামেস্ক, এইসব এলাকা ছিল জ্ঞান বিজ্ঞানের তীর্থ। তো আপনি জ্ঞান বিজ্ঞান ছাড়া আপনার এডুকেশন, শিক্ষার উন্নতি, এই শিক্ষাটাকে তো একেবারে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু, যেমন ভাই বললো মানবাধিকার কমিশন টমিশন, দেখেন আপনি বলতে পারবেন না এই 5 মাসে মনের মাধুরী মিশিয়ে কিন্তু তারেক রহমানকে, বিএনপিকে গালাগালি করতে পারছে সবাই। কোলাঙ্গার থেকে শুরু করে 17 বছর হাসিনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, একবার কোলাঙ্গার শব্দ উচ্চারণ করি নাই, একবার। এখানে অনেক ফাইট হয়েছে, বলেছে তো, হয়নি? বা প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে তার ক্ষমতায় থাকাকালীন, তার পরিবারকে নিয়ে একটা শব্দ কেউ ওইভাবে মানে অরুচিকর কেউ বলতে পারে নাই। বলে বলতেছে একেবারে অবাধ স্বাধীনতা, যে যা পারতেছে বলতেছে। এটা একটা। এর জন্য একজন মানুষও গুম হয় নাই, একজন সাংবাদিকও গুম হয় নাই, একজন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় নাই। সকালবেলা তারেক রহমান উঠে শেখ হাসিনার নামে কোনোদিন গালাগালি দেয় নাই। এই যে সংসদে এত বক্তৃতা দিয়েছে, একবার তাদের নাম উচ্চারণ করে গালাগালি করে নাই, কটূক্তি করে নাই। পার্থক্য তো কিছু হয়েছে। এই যে কৃষিকার্ডের কথা যেটা বললাম, সেটা বললাম আপনার প্রথমে 6 দিনের মাথায় আপনার 15 লক্ষ কৃষকের 1200 কোটি টাকা, 1200 কোটি টাকার কৃষি ঋণ মাফ করে দিচ্ছে বিএনপি। এই যে ফ্যামিলি কার্ডের কাজ চলছে পুরো দমে, ইমাম আলেম ওলামা তাদের এই নিবন্ধনের কাজ চলছে। এই বছর থেকে তারা পাবে, টাকা পাবে। প্রত্যেকটা ইউনিয়নে 15টা মসজিদ, তারপর মন্দির, এগুলোর কাজ শুরু হয়ে গেছে। তারপরে কৃষি কার্ডের কাজ শুরু হয়ে গেছে, ফ্যামিলি কার্ডের কাজ শুরু হয়ে গেছে। মানে এই যে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বিপুল বরাদ্দ, আর এর মধ্যে আপনি শুনুন নাই বাংলাদেশ থেকে কেউ 1700 কোটি টাকা পাচার করে ফেলছে, বা মাত্র 5টা মাস। তো সেই জন্য তারপরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন আচার, চলা ফেরা, মানে উদ্ধত না, অহংকার না, সর্বমহলে। সেই জন্য আবার আপনি ত্রুটিও হিসাব করতে পারবেন নিশ্চয়ই, বা ব্যত্যয় খুঁজে পাবেন নিশ্চয়ই, কিন্তু মোটা দাগে গণবিরোধী কোনো ভূমিকা, কাউকে কোনো বিরোধী দলের কোনো কর্মসূচিকে গুলি করে হত্যা, মানে টিয়ার গ্যাস মেরে, সাউন্ড গ্রেড মেরে উড়িয়ে দেয় নাই, কোনো রাজনৈতিক অফিস বন্ধ করে দেয় নাই, বিরোধিতার কারণে। সংসদ চমৎকারভাবে চলছে, 2টা ডানার মতো, পার্লামেন্টের ডেমোক্রেসি, স্পিকাররা সেখানে চমৎকার প্রোটেক্ট করছে বিরোধী দলকে। তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, তা আমি মনে করি যে এটা সরকারের একটা ইতিবাচক। কালকে এই যে শরিকদেরকে ডাকছে, জবাবদিহিতা, আপনি কথা বলতে পারছেন, সাংবাদিকরা কথা বলতে পারছে, প্রত্যেকেই সমালোচনা করতে পারছে। এটা আমি মনে করি যে অ্যাজ এ হোল দীর্ঘদিন পরে মানুষ মানে শ্বাসরোধ করে, ওই যে সেই গল্পের মতো, উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সার্মেয় আপনি লিখছিলেন বোধহয়, বলে তুমি আসছো বন্ধু বেড়াইতে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায়, তো যে আমরা খাবার দাবার আনছি, কোলাও পরমা, বলে এই তো খাইতে আসিনি। বলে কেন আসছো? বলে আসলাম প্রাণ ভরে ঘেউ ঘেউ করতে। বলে আমি তো আমার ওখানে সেটা করতে পারি না।
তো করছে এই তো যে বাক সবাই কথা স্বাধীনতা মানে বলছে, এই freedom of যে speech, ফ্রিডম অফ কোনো- স্পিচের কথা বলছি, অনেকে বিরোধী দলও বলছে যে 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 এটা বলতে পারে না। তো সে ফ্রিডম অফ স্পিচ যদি আপনি বলেন, তো বলার স্বাধীনতা তো দিতে হবে। এখন যারা বলবে তারা যদি তাদের সীমা লঙ্ঘন করে, সেটাও মানুষ দেখবে, বিচার করবে, এটাই। যদি 2 মিনিটে সরকারের 5 মাস যদি আপনি একটু বলতেন, হাতে সময় নেই। ধন্যবাদ। হ্যাঁ, বাবুল ভাই যেটা বলেছেন আমি এক জায়গায় এগ্রি করি যে অবশ্যই আমরা হাসিনার সাথে কোনোভাবেই জনাব তারেক রহমান বা হচ্ছে বিএনপিকে তুলনা আমরা করব না। এইটা মানে যেই ফ্যাসিজম না আমাদের গণ অভ্যুত্থান 2000 রক্ত দিয়ে আমাদের বিদায় দিতে হয়েছে, তার সাথে তো একটা মানে ডেমোক্রেটিকভাবে ইলেক্টেড গভর্নমেন্টে আমরা তুলনা করতে চাই না, এবং ওই পরিস্থিতি আসে নাই, এটা ট্রু। এবং এটার জন্য অবশ্যই তারেক রহমান সাহেবের অবদান আছে, এবং উনি পজিটিভ পলিটিক্সটা করতে চাচ্ছেন, আমরা দেখেছি। তো এই জন্য আমাদের সাধুবাদ। কিন্তু আমরা কিছু জায়গায় আমরা কেন বলি, কারণ হচ্ছে যেই আকাঙ্ক্ষাটা আমাদের প্রত্যেককে গণ অভ্যুত্থানকে ধাবিত করেছিল, সেই আকাঙ্ক্ষায় আমরা যখন যেই বাস্তবায়নের ঝামেলা, বা যখন বলা হয় যে আমরা ইলেকশনের জন্য ওগুলো মানছি, ইলেকশনের পরে কিন্তু আমরা এটাও যখন তো বলে যে অস্বীকার করি, অক্ষরে অক্ষরে সব জুলাই সনদে সব আপনি শুধু বলতে থাকবেন কিন্তু আপনি ল্যাপস করতে থাকবেন। টাইম তো দেবেন, মানে মাত্র ল্যাপস 5 মাস করতে তো। দিলে ল্যাপস করার দরকার কি? আমার কথা হচ্ছে এটা যে ভাই আমি তো বলছি আপনাকে, আপনি কফি দিবেন, আপনি বলতেছেন তো চাটাও নিয়ে যাবেন, কবে কফি দিবেন আমি জানি। তো এই ধরনের ঘটনাগুলো আমাদের কাছে মানে সরকারের হতাশা করে। সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করে। আরও কিছু ঘটনা দেখছি আমরা, যেমন ব্যক্তির নামে ইউনিয়ন হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে, না, সেটা প্রথম ওগুলো বন্ধ আবার করে দিচ্ছে। ওগুলো তো আবার বাধা remove হচ্ছে। করা তাহলে হয়েছে। এই প্রবণতাটা আমরা মানে স্টপ দেখতে চাই। আরেকটা বিরোধী দলের জায়গা থেকে আমি বলতে চাই, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলতে চাই যে সরকারি দল এবং বিরোধী দলের এমপি, মনে করেন উনি একটা আসনের এমপি, আমি একটা আসনের এমপি, রাষ্ট্রীয় ফান্ডের টাকায় জনগণকে কিন্তু বিভাজিত করার সুযোগ নেই। তো এখন স্বাভাবিকভাবেই যখন আপনি সরকারি বরাদ্দ সরকারি দলের এমপির আসনে 1 টাকা দিবেন, আর বিরোধী দলের এমপির আসনে 50 টাকা দিবেন, এটা তো ভাই বিএনপির বাবুল ভাইদের দলীয় ফান্ড না, এটা রাষ্ট্রীয় ফান্ড, এবং এটা জনগণের অধিকার। আমার এলাকার জনগণ আমাকে চয়েস করছে, এই জন্য কি এটা তো ডেমোক্রেসি, আপনি মানতেছেন, তাহলে ডেমোক্রেটিকভাবে সে আমার চয়েস করছে, এই জন্য আপনি তারে 50 পয়সা দিবেন, আর সরকারি দলের চয়েস করার কারণে 1 টাকা দিবেন, এটা হইতে পারে না। বলবো তো এই জিনিসটা হচ্ছে কয়েকটা বরাদ্দে, এটা ওনার অস্বীকার করার সুযোগ নেই, আপনারা গেজেটে দেখবেন। 1 মিনিট 1 মিনিট। আচ্ছা, আমি প্রথম বলে যে পলিটিক্যাল কালচারে কিছু দৃশ্যমান পরিবর্তন আছে, যেটা বাউল ভাইও বললেন, আলামিনও বললেন যে হ্যাঁ ব্যাপারটা ওরকম। কারণ আমি দেখবে যে তারেক রহমান সাহেব দেশে আসার পর থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই দুইটা শব্দ নিয়ে একবারও উচ্চারণ করেন নাই, নট এ সিঙ্গেল টাইম, আপনি দেখাতে পারবেন না। এবং এই যে বিরোধী দলকে গালি দেওয়া বা আমরা এগুলো কিন্তু এখন দেখছি না, বা সরকার ও বিরোধী দলের মধ্যে একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিং আসছে বলে মনে হচ্ছে, এবং পার্লামেন্ট ইজ ফাংশনাল, দুটা সেশন হয়ে গেছে, হয়তো পার্লামেন্টে ইন্টেলেকচুয়াল ডিবেটটা একটু কম হচ্ছে, আমি আশা করি হয়তো সামনের থেকে সেশনগুলোতে এটা ওভারকাম করবে। বাট যেটা আমি বলতে চাই যে সরকারের কিছু কিছু মন্ত্রী বা অনেকেই এমন কিছু প্রকাশ করছেন যেটা তাদেরকে পাবলিকলি এটা না বললেও চলে। যেমন সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন যে আমরা তো সব মেনে গেলাম, হ্যাঁ, কারণ ইলেকশনের জন্য। রবিউল সাহেব সেদিন দাঁড়িয়ে বললেন যে আমরা তো জনগণের ভোট পাওয়ার জন্য বলছিলাম টোল মকুফ করে দিব, এখন তো এটা করব না। মানে আমার কথা হচ্ছে আমরা জানি বাংলাদেশ চালাতে গেলে অনেক কিছু করা সম্ভব না, কিন্তু এইসব কথা একেবারে পাবলিকলি না বলে মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি জানি এই যে জুলাই সনদ যেটা নিয়ে কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বহু জায়গায় বলেছি এটা বাস্তবায়ন করা এত সহজ কাজ না, এর মধ্যে অনেক কিছু বিষয় আছে, আমি মনে করি যে এটা প্র্যাকটিক্যাল না। কিন্তু তাই বলে কি উনি সংসদে দাঁড়িয়ে বলে মানুষের মনের মধ্যে সংশয় ঢুকিয়ে দেবেন? সে এই অতি কথনগুলো যদি আমরা বাদ দেই, তাহলে আমার ধারণা যে হয়তো গভর্নমেন্ট আরও বেটার ফাংশন করবে, মানুষের আস্থা আরও বেশি পাবে। 30 সেকেন্ডে আপনি না, যদি আমি বলবো যে আলামিন আমাদের সহকর্মী যেটা বলেছে সব যে অসত্য সেটা না, তবে বাংলাদেশের দীর্ঘদিনের যে কালচার, আপনি রাতারাতি যে সেই কালচার একটা সুইচ দিয়ে বদলাই দেবেন। স্পিকার সাহেব বলতেছিল যে 7 বার এমপি ছিলাম, একটা কানাকড়িও পাইনি। আমার বন্ধুরা বিরোধী দলটা হয়তো কম আমরা পেয়েছে, অভিযোগ চাই না না, ভাই। না, কম পেয়েছে কিন্তু পেয়েছে, এবং প্রধানমন্ত্রী সমতা তৈরি করছেন, যখনই বিরোধী দলের নেতা আপিল করছেন বলছেন সেই জায়গাটা উনি কিন্তু কনসিডার করতেছেন। এটা একটা পজিটিভ ভাইব বলে আমরা মনে করি। তবে হ্যাঁ, এর মধ্যে অসঙ্গতি আছে। অনেক মন্ত্রী, আকবর হোসেন যেটা বললো, অনেক মন্ত্রী সবাই যে ভালোভাবে সফল হতে পারছে, নট দ্যাট, এর মধ্যে ব্যর্থ আছে। নিশ্চয়ই বিষয়গুলো প্রাইম মিনিস্টার কনসিডার করবেন, উনি দেখবেন, সেই জন্য হয়তো আরেকটু সময় আপনারা দেন। আমি বিশ্বাস করি যে মন্দের মধ্যে অনেক কিছু ভালো খুঁজে পাওয়া যাবে, ভালো হবে। ওকে, থ্যাংক ইউ আকবর হোসেন, আলমিন এবং শহীদুল ইসলাম বাবুল, তিনজনকে ধন্যবাদ। দর্শক, আপনারাও এই আলোচনা সরাসরি অংশ নিতে পারেন। আলোচনা
এই ছিল আজকের দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি সবাইকে।